বিগত পর্বে আমরা শিখেছি উপপাদ্য 23, যেখানে আমরা জানতে পেরেছি যে কিভাবে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার আমরা শিখব উপপাদ্য 23-এর সম্পূর্ণ বিপরীত উপপাদ্য। তো মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। এই পর্বে আমরা শিখতে যাচ্ছি যে যদি কোনো চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি, তো মোমেন্টাম এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। এই পর্বে আমরা শিখতে যাচ্ছি যে যদি কোনো চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে তা একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বা আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত। তো এটা কিন্তু আসলে উপপাদ্য 23-এর সম্পূর্ণ বিপরীত, কারণ উপপাদ্য 23-এ যে ব্যাপারটা প্রেমিসে ছিল সেই ব্যাপারটাই কিন্তু এখন উপপাদ্য 24-এর কনক্লুশন। তো আমরা যদি ভালো করে খেয়াল করি, উপপাদ্য 23-এ চতুর্ভুজটি যে বৃত্তস্থ এটা প্রেমিসেই দেওয়া ছিল, কিন্তু এখন আমরা এই চতুর্ভুজটি বৃত্তস্থ কিনা এটি আমরা প্রমাণ করব। এবং এটাকে আরো একভাবে বলা যায় যে শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত। তার মানে যদি কোনো চতুর্ভুজ বা ত্রিভুজ, যে কোনো বহুভুজ বৃত্তস্থ হয়, তাহলে কিন্তু তার যে শীর্ষবিন্দুগুলো থাকে তারা সমবৃত্ত হয়। এখন সমবৃত্ত কি? তো সমবৃত্তর ব্যাপারে আগে আমরা কিন্তু কয়েকটা বিষয় বোঝার চেষ্টা করব যে আসলে সমবৃত্ত জিনিসটা কি, না হলে আমরা এই পুরো উপপাদ্যটা ভালোভাবে উপভোগ করতে পারবো না। তো প্রথমত আমরা যদি একটি ছোট্ট একটা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তের পরিধির উপরে অনেকগুলো বিন্দু থাকবে, যেগুলোকে আমরা বলি বৃত্তের পরিধিস্থ বিন্দু। এখন এই বিন্দুগুলোকেই কিন্তু বলা হয় সমবৃত্ত, কারণ আমরা আগেও জেনেছি বা এই অধ্যায়ের শুরুতেই জেনেছি এই পরিধিটাকেই কিন্তু আসলে বৃত্ত বোঝানো হয়। তো যেহেতু এই বিন্দুগুলো এই পরিধির বা এই বৃত্তেরই বিন্দু, সেই ক্ষেত্রে আমরা এই সবগুলো বিন্দুকে একত্রে এই বিন্দুর গ্রুপটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে বিন্দুগুলো সমবৃত্ত। তো একটা চতুর্ভুজ বা একটা ত্রিভুজ যদি আমরা এর ভিতরে আঁকি, তাহলে যাই আঁকি না কেন, সেটা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক, তাদের বিন্দুগুলো কিন্তু পরিধির উপরে থাকতে হয়। এটাই কিন্তু কোনো বৃত্তস্থ বহুভুজের বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে এই বিন্দুগুলো কিন্তু আসলে সমবৃত্ত হয়ে যায়। এখন সবসময় কয়টা বিন্দু সমবৃত্ত হয় এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে দুইটি বিন্দু সর্বদাই সমবৃত্ত হয়। এর কারণ হলো দুইটি বিন্দু থেকে সবসময় একটি বৃত্ত তৈরি করা যায়। খুব সহজ কাজ, দুইটি বিন্দু আমরা যোগ করে দিব, ঠিক মধ্যের যে বিন্দুটা সেটাকে আমরা কেন্দ্র মনে করে যদি আমরা এভাবে পরিধিটা তৈরি করি, তাহলে সবসময় এই দুইটি বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে। এবার তিনটা বিন্দুর ব্যাপার, যে যদি তিনটা বিন্দু থাকে আমাদের কাছে, তাহলে তিনটা বিন্দুর ক্ষেত্রে বিন্দু তিনটা একটা সরল রেখায়ও থাকতে পারে, কিন্তু যদি সরল রেখায় না থাকে তাহলে তিনটা বিন্দু সর্বদাই সমবৃত্ত হয়। তো এই তিনটা বিন্দু থেকেও কিন্তু সবসময় একটা বৃত্ত অঙ্কন করা যায়, যদি না তারা একই সরল রেখায় থাকে। তো সমস্যাটা হয়ে যায় চারটি বিন্দুর ক্ষেত্রে, যে চারটি বিন্দু একটি সরল রেখায়ও থাকতে পারে, যেমন এই ক্ষেত্রে চারটি বিন্দু একটি সরল রেখাও থাকতে পারে। আবার এমনও হতে পারে যে চারটা বিন্দু মিলে আসলে একটা ত্রিভুজ ফর্ম করছে, যার মধ্যে তিনটা একই রেখায় আছে সমরেখ, আর একটা বিন্দু একটু বাইরে আছে, এমন অবস্থাও থাকতে পারে। আবার চারটা বিন্দু সমবৃত্তও হতে পারে। এমনকি সমবৃত্ত না হয়েও এমন ভাবে থাকতে পারে যে তারা ত্রিভুজও গঠন করলো না, চতুর্ভুজও গঠন করলো না, কিন্তু আবার সমবৃত্তও না। মানে তিনটা বিন্দু সমবৃত্ত হলো আর একটা বৃত্তের বাইরে চলে গেল। তো চারটা বিন্দুর ক্ষেত্রে কিন্তু আসলে তারা সমবৃত্ত কিনা এটা প্রেডিক্ট করা একটু কঠিন হয়, এবং সবসময় চারটা বিন্দু সমবৃত্ত অবস্থায় থাকে না। এই জন্যই কিন্তু আমাদের এখানে এই উপপাদ্যটা একটা প্রবলেম হিসেবে আমাদের সামনে চলে আসে, যে আসলে যে এই যে চারটা বিন্দু, এই চতুর্ভুজের চারটা বিন্দু আসলে সমবৃত্ত কিনা। তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে এই যদি কোনো চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি সেই ক্ষেত্রেই ওই চারটা বিন্দু সমবৃত্ত হয়। এখন আমরা যদি দেখি যে কিভাবে এটা প্রমাণ করব, তো প্রথমত আমাদের প্রেমিস অনুযায়ী একটি চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা একটা বৃত্ত কল্পনা করি। তো
এই বৃত্তের ভিতরে যদি আমাদের একটা চতুর্ভুজ থাকে, তাহলে সেই চতুর্ভুজটিকে আমরা বলবো যে বৃত্তস্থ চতুর্ভুজ, এবং এই বিন্দুগুলোকে বলবো সমবৃত্ত। কিন্তু যদি আমাদের কাছে আগে থেকে কোনো বৃত্ত না থাকে, শুধুমাত্র একটা চতুর্ভুজই থাকে, মনে করি চতুর্ভুজের 4টা বিন্দু এ বি সি ডি, তখন কিন্তু এটা একটু হিসাব করা কঠিন হয় যে এরা সমবৃত্ত কিনা। তো আমরা এখন তেমনই একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। এখন আমরা এটাকে প্রমাণ করার যে মাধ্যমটা নিব সেটা হচ্ছে যে প্রুফ বাই কন্ট্রাডিকশন। আমরা কিন্তু এটা ডিডাকটিভ মেথডে প্রমাণ করব না, আমরা এটাকে প্রুফ বাই কন্ট্রাডিকশনে প্রমাণ করব। তো অনেক সময় প্রশ্ন আসে যে আমরা আসলে কোন উপপাদ্যগুলোকে ডিডাকটিভ ওয়েতে প্রমাণ করব আর কোন উপপাদ্যগুলোকে প্রুফ বাই কন্ট্রাডিকশনে প্রমাণ করব। এটা বোঝার আসলে উপায় কি? একটা সহজ উপায় হলো যে কোনো উপপাদ্যর বিপরীত উপপাদ্য আমরা সবসময় প্রুফ বাই কন্ট্রাডিকশনেই প্রমাণ করার চেষ্টা করব, তাতে এই প্রমাণটা অনেক বেশি সলিড হয়। তো এখন আমরা কি করব, প্রুফ বাই কন্ট্রাডিকশন অনুযায়ী প্রথমে আমরা ধরে নিব যে এই 4টা বিন্দু সমবৃত্ত না, বা এরা একটি বৃত্তস্থ চতুর্ভুজ নয়। তো প্রথমে আমরা লিখি যে ধরি ABCD 4টা বিন্দু সমবৃত্ত নয়। এটা কিন্তু প্রুফ বাই কন্ট্রাডিকশনের প্রথম ধাপ, যে আমরা সবসময় ধরে নিব যেটা প্রমাণ করতে হবে সেটা ভুল। তাহলে যদি ABCD সমবৃত্ত না হয় সেক্ষেত্রে কি হতে পারে? তো সেক্ষেত্রে এমনটা হওয়া খুব স্বাভাবিক যে কোনো 3টা বিন্দু সমবৃত্ত। এখন যে কোনো 3টা বলতে সেটা ABCও হতে পারে, ADCও হতে পারে, বা BCDও হতে পারে। যে কোনো 3টা বিন্দু কিন্তু সমবৃত্ত হতেই হয় যদি তারা একই লাইন আপে না থাকে। তো আমরা ধরে নিই যে এখানে যদি 4টা বিন্দুই সমবৃত্ত না হয় সেক্ষেত্রে 3টা বিন্দু তো অবশ্যই সমবৃত্ত হবে। ধরে নিই সেই 3টা বিন্দু ADC। তো আমরা বলি যে তাহলে নিশ্চয়ই ACD দ্বারা অতিক্রান্ত বৃত্ত। তো আমরা এই অতিক্রান্ত বৃত্ত বলতে আসলে আমি যদি ACD দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি সেই বৃত্তটাকে বোঝানো হচ্ছে। তো আমরা যদি এমন অঙ্কন করি প্র্যাকটিক্যালি, তাহলে দেখা যাবে যে তারা AB রেখাকে একটা বিন্দুতে ছেদ করছে। তো আমরা সেটা এখানে উল্লেখ করব যে দ্বারা অতিক্রান্ত বৃত্ত AB কে ধরা যাক E বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে যেহেতু ADC দ্বারা অতিক্রান্ত বৃত্ত E বিন্দুতে ছেদ করলো, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে E আর C আসলে যোগ করে দিলে সেই লজিক অনুযায়ী একটা বৃত্তস্থ চতুর্ভুজ সৃষ্টি হয়। তো আমরা সেটাই বলবো যে C ও E যোগ করি, তাহলে A D C এবং E সমবৃত্ত। তো যদি আমরা আমাদের কন্ট্রাডিকশনটাকে মেনে চলি তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে E নামে আরেকটা বিন্দু চলে আসে, যে বিন্দুটি AD এবং C এর সঙ্গে সমবৃত্ত হবে। তো এখন আমরা কি করব? প্রুফ বাই কন্ট্রাডিকশনে যে কাজটা করতে হয় সেটা হলো প্রথমে আমাদের ধরে নিতে হয় যা আমাদের প্রমাণ করতে হবে তার বিপরীত কিছু। এরপরে আমাদের চেক করতে হয় যে এর ফলাফল হিসেবে কি হতে পারে, যে এগুলো হতে পারে এর ফলাফল হিসেবে। এখন আমরা চেক করব যে আসলে এই ঘটনাটা সত্যি নাকি মিথ্যা। তো কিভাবে চেক করব? চেক করার একটাই উপায়, সেটা হলো আমরা এই ঘটনা দ্বারা প্রেমিসের যে ঘটনাটি সেইটাকে প্রমাণ করার চেষ্টা করব। যদি এই ঘটনার সাথে সাথে আমরা প্রেমিসের ঘটনাটি প্রমাণ করতে না পারি তাহলে আমাদের বুঝে নিতে হবে এই ঘটনাটাই মিথ্যা। কারণ হলো প্রেমিস সর্বদা 100% সত্য হয়। তো এখন আমরা এই ঘটনা থেকে কিভাবে এটা প্রমাণ করব? তার জন্য আমরা কি করব, যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ সেহেতু আমরা বলতে পারি যে ডি কোণ এবং ই কোণ এদের যোগফল আসলে 180 ডিগ্রি। এটা আমরা কোথায় জানছি? এটা আমরা জানছি আমাদের উপপাদ্য 23 থেকে, যে যদি কোনো চতুর্ভুজ
বৃত্তস্থ হয় তাহলে তার বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অতএব ডি কোণ প্লাস ডি এ ই সি কোণ এদের সমষ্টি হলো 180 ডিগ্রি। ধরে নিই এটা একটা 1 নং সমীকরণ। তো এক্ষেত্রে আমরা কিন্তু উপপাদ্য 23 এর রেফারেন্স দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম যে যেহেতু এ ডি সি ই এর একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সেহেতু ডি এবং ই মানে এদের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু আমাদের প্রেমিস কি বলে? প্রেমিস বলে যে এ ডি সি বি মানে এই বড় চতুর্ভুজটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। তো আমরা বলবো কিন্তু কোণ ডি যোগ কোণ এ বি সি, এটা কিন্তু প্রেমিস থেকে আমরা পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি যে এই সেটটা বা এই সমষ্টিটা আর এই সমষ্টিটা আসলে সেম, কারণ এদের মান সেম? অবশ্যই এটা আমরা বলতে পারি। আমরা বলবো সুতরাং কোণ ডি যোগ AC এটার জামান, আবার ডি যোগ ABC এটার একই মান, এবং উভয় পাশে একই রাশি থাকায় আমরা বলতে পারি অতএব কোণ AEC সমান সমান কোণ ABC, অর্থাৎ এই দুইটা কোণ আসলে তখন সমান হতে হয়। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, এখন আমাদের ফোকাসটা একটু শিফট করে BEC ত্রিভুজের দিকে নিয়ে যেতে হবে। একটু অল্প সময়ের জন্য আমরা একটু ফোকাস শিফট করব, এবং এই BEC ত্রিভুজের দিক খেয়াল করলে আমরা দেখতে পাবো যেখানে এই ত্রিভুজের 3টা বাহুর মধ্যে একটা বাহুকে কেমন যেন বর্ধিত করা হয়েছে, এবং বাইরে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু একটি বহিস্থ কোণ। এবং এই বহিস্থ কোণ সম্পর্কে আমরা উপপাদ্য 21-এও কিছু একটা জেনে এসেছি। তখন আমরা একটা জিনিস জানলাম, সেটা হলো যে বহিস্থ কোণ সবসময় কি হয়, এর এই যে বিপরীতে থাকা দুটি অন্তস্থ কোণ এদের সমষ্টির সমান হয়। তাহলে যদি সি কোণ মানে এই যে কোণটা আর এই যে কোণটা এদের যোগফলের সমান এই কোণটা হয়, তাহলে নিশ্চয়ই এরা দুইজনের আলাদা আলাদাভাবে এই কোণ থেকে ছোট। কারণ দুটি জিনিস যদি যোগ হয়ে একটা বড় জিনিস সৃষ্টি করে, তাহলে এই বড় জিনিসের তুলনায় ওই দুটি জিনিস আলাদা আলাদাভাবে কিন্তু ছোট হয়। তো আমরা বলতে পারি এই কোণটি এই দুটি কোণ থেকেই আসলে বড়, এই কোণ থেকেও বড়, আবার এই কোণ থেকেও বড়। সেটা আমরা কিভাবে বুঝলাম? ওই যে যেহেতু এটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ সবসময় দুটি কোণের সমষ্টির সমান হয়, তার মানে এই কোণটি এই কোণ থেকে বড়। তো আমরা এখানে সেটা উল্লেখ করব, কিন্তু বহিস্থ, যেহেতু এই কোণটাকে আমরা বহিস্থ কোণ বলছি, যে বহিস্থ AEC আসলে EBC বা ই কোণ অপেক্ষা ABC কোণ অপেক্ষা আসলে কিন্তু বড়। এবং কারণটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে লিখেছি যে এটা একটা বহিস্থ কোণ, এই জন্য এটা বড় হবে। তাহলে আমরা যদি প্রেমিসের সাথে মিলাই তাতে কি দাঁড়ায়? তাতে দাঁড়ায় যে এই কোণটা আসলে এই কোণের থেকে বড়, তাই না? কিন্তু এটা তো আসলে আমাদের আগের হিসাবের সাথে কন্ট্রাডিক্ট করছে, যে যদি এই কোণটা এটা থেকে বড় হয় তাহলে কখনোই এই দুইটার যোগফল 180 ডিগ্রি হতে পারে না, তাই না? তো আমরা এখন এখান থেকে আমরা বলতে পারি কিন্তু তা শর্ত বিরোধী। তো আমরা যে ধারণা করেছিলাম তার বিরোধিতা করছে। তাহলে আসলে সমস্যা কোথায়? প্রেমিসে সমস্যা নাকি আমাদের এই ধারণাতে সমস্যা? তো যেহেতু প্রেমিস সবসময় 100% সত্য হয়, সেহেতু আমরা বলতে পারছি না যে প্রেমিসে সমস্যা। আমাদের বলতে হবে আমাদের এই যে ধারণা, এই ধারণাতেই আসলে সমস্যা, যে এই ABCD সমবৃত্ত নয়, মূলত ABCD সমবৃত্ত, এই ধারণাটাই আসলে ভুল। তো আমরা বলবো অতএব ABCD সমবৃত্ত, বা এভাবে বলতে পারি যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। তো আশা করি উপপাদ্য 24 নিয়ে অনেকেরই সমস্যা থাকে
সেই সমস্যাটা এই ভিডিওটা দেখার পরে আর কারোই থাকবে না। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী ভিডিওতে।